প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা জনগণের সংকট ও রাজনীতি এই বিষয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, সাবেক সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, এবং আমাদের সাথে আরও রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। শেখ রবিউল আলম, রাজনীতি মূলত রাজনীতির আলোচনা হবে এখানে, যেহেতু রাজনীতি জনগণকে নিয়ে। এখনকার যে রাজনীতি, যদি একটু রাজনীতির দিকে তাকাই, সেখানে সরকার এবং বিরোধী দল, জনগণের প্রতি সরকারের যেমন দায়বদ্ধতা আছে, বিরোধী দলের দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের যে সংকট, তার নিত্যদিনের সংকট, দ্রব্যমূল্যের দাম বা ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে এই রাজনীতি, আপনি বিরোধী দলের একজন নেতা হিসাবে এই রাজনীতি জনগণের জন্য কি করতে পারছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তের দীপ্ত টিভির সাথে যারা যুক্ত আছেন। সংকট তো বহুমুখী সংকট বিরাজ করছে রাষ্ট্রে। রাজনৈতিক সংকট আছে, জীবন নির্বাহে সংকট আছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় সংকট আছে, তো সরকারের ক্রেডিবিলিটি নিয়ে সংকট আছে, ম্যান্ডেট ছাড়া সরকার আছে, আর এই জন্যই সংকট আছে। এখন ধরেন এই সংকট থেকে উত্তরণের জন্যই তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমরা সেই লক্ষ্যে তো অবিচল থেকেই কাজ করছি। গণতন্ত্র, ভোটাধিকার, এগুলি সংকট। আপনি বলছেন জীবন নির্বাহ করা কঠিন সাধারণ মানুষের, তো এই ব্যাপারে কনসার্ন কি কোনো সরকার আছে? কারণ যে সরকারটি আছে তারা জনরায়ের উপর ভিত্তি করে নেই। জনরায়ের আগামীতেও প্রয়োজন আছে বলে তারা মনে করে না, জনমত তোয়াক্কা করে না, তাই না? সেই ধরনের একটা সংকট সৃষ্টি হবে, এই হচ্ছে ক্রমাগতভাবে, বিকজ সেই ধরনের একটা সরকার রয়েছে বর্তমান ক্ষমতায়। এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্ব, সেটা আমরা করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, দাবি জানাচ্ছি, নিয়মতান্ত্রিক যে সমস্ত গণতান্ত্রিক কর্মসূচিগুলি করা যায় সেটা তো অব্যাহতভাবে করছি, ঝুঁকি নিচ্ছি। আমরা রণভঙ্গ দিচ্ছি না, কৌশল নিচ্ছি, শানিত হচ্ছি, দমনপীড়নের শিকার হচ্ছি, নিধনের শিকার হচ্ছি, আমাদের নেতাকর্মীরা জীবন দিচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে জাতীয় নির্বাচনের আগে, সম্প্রতি যেটা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তার আগে এই দ্রব্যমূল্যের দাম নিয়ে 3 মাসের মতো কন্টিনিউ আন্দোলন করতে গিয়ে আমাদের 21 জন নেতাকর্মী জীবন দিয়েছে রাজপথে। তো জনস্বার্থেই তো কাজ করছি রাজনৈতিক দল হিসেবে, তো সেই জায়গায় জনগণ প্রাধান্য পাচ্ছে। এখন বলতে পারেন যে একটা অনির্বাচিত সরকারকে হয়তো বাধ্য করা যাচ্ছে না ক্ষমতার বাইরে যাওয়া, অথবা সুশাসন প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। এত সংগ্রামের পর একটা পার্লামেন্ট হলো, একদলীয় হয়ে গেল পার্লামেন্ট। সেই পার্লামেন্ট এখন আওয়ামী নীতি নির্ধারণী ফোরামও বলতে পারেন। সরকারি দল বিরোধী দল যেভাবে সেজেছে, যেভাবে আসন ভাগ করেছে, স্বতন্ত্র প্রার্থীগুলির ভূমিকাও যেভাবে সরকার কর্তৃক নির্ধারিত করে দেওয়া হচ্ছে, সেটা কি জনগণের সমস্যা নিয়ে আলোচিত কোনো সংকট? অথবা এই যে আপনার সংসদ, তার কাছে কি সরকার দায়বদ্ধ থাকছে? অথবা মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়ে গেলেন শুধুমাত্র গেজেটে নাম প্রকাশ করে, তারা কি জনগণের কাছে দায়বদ্ধ থাকছে? অথবা মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য কি জনগণের দ্বারস্থ হওয়া লাগছে? 5 বছর পর কি তার যে কর্ম, তার যে সেবা, তার জন্য তাকে জবাবদিহির সম্মুখীন হচ্ছে না, যার ফলে সংকট থেকে উত্তরণ হচ্ছে না। শেখ অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যেগুলো কথাগুলো শেখ রবিউল আলম বললেন, তার পাল্টা হয়তো আপনার কোনো কথা থাকবে, কিন্তু আমার প্রশ্ন হলো জনগণের সংকট এত এই আওয়ামী লীগ সরকার টানা আছে, কতটা সমাধান করতে পেরেছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহযোগবৃন্দ, দীপ্ত টিভি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। সংকট তো থাকবেই, রাজনীতিতে, সামাজিক জীবনে সংকট থাকবে। দেখতে হবে কত দ্রুত আপনি সংকট কাটিয়ে উঠতে পারছেন বা কিভাবে এটা কাটাতে পারেন, এটা হলো বিষয়। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, রাজনীতি বলেন, সরকার চালানো বলেন, কোনোটাই কিন্তু খুব সোজা পথ না, সরল রেখা না। এই যে শেখ রবিউল বললেন, প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ম্যান্ডেট নাই, অনির্বাচিত সরকার। কি ব্যাখ্যা দেব এটা আমরা? যারা নির্বাচনের পথে হাঁটে না, যারা সংবিধানের ধারাবাহিকতা মানে না, তারা তো বলতেই পারেন
দেখুন, সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার হলো নির্বাচন। আমরা ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেখেছি যারা যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু ক্ষমতায় থেকে দল করেছেন, নির্বাচন করেছেন, থাকার জন্য নির্বাচন করেছেন। এমন লক্ষ্য করে দেখেছেন কোনো পার্লামেন্ট কিন্তু ৫ বছর টেকে নাই। অবশ্য ৯১-এর পর থেকে দেখেন। আবার এটাও বলতে পারি, আমি যদি গত ৩টা নির্বাচন ধরি, ১৪, ১৮, ২৪, নির্বাচন আসলে আমরা একটা দলের থেকে শুনি নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না, নির্বাচনের পরিবেশ নাই, আমরা না গেলে নির্বাচন হবে না। এটা কোন গণতন্ত্র? এটা কোন রাইট? আপনাকে তো একটা রাজনীতি না, আপনাকে তো জনগণের কাছে যেতে হবে। জনগণের কথাটা আপনারা কতটা জনগণের কথা ভাবছেন? জনগণের স্বার্থ কতটা দেখছেন? জনগণের কথা, স্বস্তি কতটা দেখছেন? জনগণের কথা জনগণ তো স্বস্তি দিতে পারছে বলেই তো স্বস্তি পাচ্ছে বলে মনে হয় আপনার? দেখুন, শুধু বাজার নিতে সব না, স্বস্তি দিতে পারছে বলেই তো এই দলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ১৪বার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আমরা তো খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে ৫৩ বৎসরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যেতে পারেনি, হয়তো আর অনেক দূরে গিয়ে যেত। কিন্তু ২০০৯ সাল থেকে টানা আওয়ামী লীগ সরকার যে কাজগুলি করেছেন, এটা বলবো কি, মানুষের যে মৌলিক অধিকার কিছু, এটা কিন্তু বাস্তবায়ন করতে পেরেছেন। আগে একটা টার্ম ছিল মফস্বল। আমি জানি না এখন, বিশেষ করে সৌরভ ভাই এখানে আছেন, পত্রিকায় লিখতেন ঢাকা মফস্বল একটা নাকি, একদিন পর পত্রিকা যেত। আমি জানি না বাংলাদেশে এখন কোথাও একদিন পর পত্রিকা যায় কিনা। হারিকেন, আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, ৮০ সালের পর হয়তো বিদ্যুৎ দেখেছি। হারিকেন তো নির্বাসিত, শতভাগ বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। আজকে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে রাস্তা পাকা হয়েছে। দেখেন, গণতন্ত্রের অনেক সংজ্ঞা থাকতে পারে। আমরা ব্রিটেন এরিয়াতে বুঝি একটা মানুষ রাস্তায় যত সুফল পাবে গণতন্ত্র ততটুকু গিয়েছে। এই সরকার কিন্তু সেটা এনশোর করেছেন। আচ্ছা, দেখুন, আপনি যদি বলেন যে আমাদের দেশে সাক্ষরতা বলেন, দরিদ্রের হার বলেন, অনেক কমে এসছে, শিক্ষিতর হার বেড়েছে, আমাদের অনেকগুলি সূচক মানে দৃশ্যমান এগিয়ে যাচ্ছে অনেক প্রতিকূলতার মধ্যেও। আপনি যে বললেন যে জনগণের দুর্ভোগ, আচ্ছা আপনি বলেছেন অনেকগুলো পয়েন্টের প্রশ্ন, আবার আরেকবার হয়তো আপনি বলার সুযোগ পাবেন। আমি একটু সৌরভ হাসান, আপনি সাংবাদিক, আপনি নিজে কলাম লেখেন, সুন্দর মানুষের কথাগুলো বলার চেষ্টা করেন। আপনার দৃষ্টিতে দুজনের বক্তব্য শুনেছেন। রাজনীতি, সরকারের যে দল আছে সরকার রাজনীতি, বিরোধী দলের রাজনীতি, কেউ কি প্রকৃত অর্থে জনগণের স্বার্থ রক্ষা করতে পারছে কিনা? আপনার প্রশ্নের মধ্যেই এর জবাব আছে। একটি দেশে সরকারি দল ও বিরোধী দল যদি ৩৬৫ দিনে যুদ্ধ করে, কথার যুদ্ধ, রাজপথের যুদ্ধ, এবং একে অপরের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষপূর্ণ বাক্য ব্যবহার করে, তাহলে সেই দেশ জনগণ তো থাকে না সেখানে। কারণ সেখানে থাকে হচ্ছে আমি প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করব, প্রতিপক্ষকে ঘায়েল করে নিজে কিভাবে জয়ী হব। এখন জয়ীটা যদি ভোটের মাধ্যমে হতো যে একটি, তাহলে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন হওয়ার প্রয়োজন ছিল। কাউসার ভাই বলেছেন যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন করেছে, আর্থসামাজিক ক্ষেত্রে। আর্থসামাজিক ব্যবস্থার বাইরেও তো একটা বিষয় আছে, সেটা হল গণতন্ত্র। যে গণতন্ত্র ছিল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম প্রত্যয়। আমাদের দুটি এমন রাজনৈতিক দল আমাদের নেতৃত্ব দিচ্ছে এই দেশকে, যে তারা নির্বাচনের ব্যাপারে কখনো একমত হতে পারে না। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগ বলে যে এই পথে হবে না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি বলে এই পথে হবে না। কোন পথে হবে সেটি হচ্ছে জনগণের জিজ্ঞাস্য। দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে যে আপনি যে জনগণের সংকট, এই মুহূর্তে বেকারত্ব বড় ভয়াবহ সংকট। আপনি দেখেছেন যে 2 দিন আগে শিক্ষার্থীরা তারা বলছে যে 35 পর্যন্ত তারা চাকরির আবেদনের সুযোগ চাচ্ছে। সরকার এটা না মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু তাদের সাথে কথা বলবে না কেন? তারা, আমাদের রাজনীতির একটা তো সংস্কৃতি ছিল যে সামরিক শাসন আমলেও যে কোনো পক্ষ
তারা যদি একটা পদযাত্রা করে মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায়, পুরো মিছিল বা সে সমাবেশ বন্ধ করে এই 3-4 জন নেতৃস্থানীয়কে দেয় যে তোমরা যে কথা বলে আসো, স্মারকলিপিটা দিয়ে আসো, তার দাবিনামাটা পেশ করো। সেটা যে প্রধানমন্ত্রীর কাছেই পেশ করতে হবে তা না, তার অফিসে বা মন্ত্রীর কাছেই করতে হবে তা না, কিন্তু সেই সংস্কৃতিটাও উঠে গেছে। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। সাংবাদিক ঢুকতে দেওয়া হয় না কেন? যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের অনেক গোমর ফাঁস করে দিয়েছে, অনেক দুর্বলতা জনগণের কাছে প্রকাশ করে দিয়েছে। একটার পর একটা ব্যাংক খেলাপি ঋণের কারণে কি বলে প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। সে কারণে বাংলাদেশ ব্যাংক করেছে একীভূত করার, এবং সেটা তো জোর করে হয় না, মানে স্বেচ্ছায় যদি কোনো ব্যাংক করতে চায়। তাই এসব তো হচ্ছে আমাদের আইনের শাসনের ঘাটতি। এই ঘাটতিগুলো যদি সংবাদপত্র লিখে টেলিভিশন প্রচার করে, সরকার কিন্তু সেটা ভালোভাবে দেখে না। যদি দেখতো তাহলে কিন্তু এটা সমস্যার সমাধানের চেষ্টা করত। সর্বশেষ যেটা ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করা হলো, এটি হয়তো দীর্ঘমেয়াদে একটা সমাধান, একটা ভালো ফল দিতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষ আরও বেশি সংকটে, আরও বেশি আমদানি পণ্যের দাম বাড়বে, আরও বেশি কি বলে সংকটে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে। খাদ্যপণ্যের দাম কিন্তু ইতিমধ্যে বিনায়ক সেনের ভাষায় 15% মূল্যস্ফীতি হয়ে গেছে, এবং কেউ কেউ বলছেন যে এটা 10%-এর উপরে। মানে আওয়ামী লীগের কিন্তু গত 14 বছরে একটা বড় সাফল্য ছিল মূল্যস্ফীতিটা 5-5.5%-এর মধ্যে নিয়ে রাখতে পেরেছিল। সেটা কিন্তু এখন পারছে না। জ্বালানি সংকট, কিছুদিন আগে যে তাপপ্রবাহ ছিল ভয়াবহ, এবং সেখানে কিন্তু বিদ্যুৎ সংকট হয়েছে। আওয়ামী লীগ একটা বড় সাফল্য দাবি করেছিল, যে অবশ্যই সেই দাবি যৌক্তিক ছিল, যে বিএনপি আমলে যে বিদ্যুৎ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ তারা সরবরাহ করতে পেরেছে। কিন্তু সেই বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে, যে দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, সেটা বন্ধ করতে পারে। জি, শেখ রবিউল আলম, এই নির্বাচনের পরে আবার দেখলাম যে বিএনপি অনেকদিন পর মাঠে সরব হতে দেখলাম এবং সমাবেশ করেছে, পাল্টা আওয়ামী লীগও রাস্তায় ছিল। তা এই সমাবেশে একটা কথা মির্জা ফখরুল আপনাদের নেতা বলেছেন যে আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। এটা একটু পরিষ্কার করতে পারেন কিনা? আসলে সাদা চোখে তো আমরা আওয়ামী লীগকেই দেখি, মানে অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন একটু যদি পরিষ্কার করতে পারেন কিনা? না, এটা কাউসার ভাই ভালো বলতে পারবে, কারণ অদৃশ্য শক্তির সমর্থন যেহেতু আওয়ামী লীগের প্রতি রয়েছে, যাদের প্রতি সমর্থন রয়েছে তারা খুব ভালো বলতে পারবে। আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ প্রধানও বলেছেন, সরকার প্রধান বা আওয়ামী লীগ প্রধান, যে সরকারকে উচ্ছেদ করার জন্য আর কি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, এরকম বক্তব্য আওয়ামী লীগ থেকে আছে। যেহেতু ওনারা সমর্থনও আছে, আবার সরকার অভ্যুত্থানের ভয় পায় একটা অদৃশ্য শক্তির, অর্থাৎ সেই অদৃশ্য শক্তি সম্পর্কে খুব ভালো তারা বলতে পারবেন। আমরা জনগণের শক্তি, জনগণের অধিকার নিয়ে কাজ করছি। তবে এটা ঠিক আছে যে সরকার যে প্রক্রিয়া ক্ষমতায় আছে তাতে রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক কিছু সুবিধাভোগী শক্তি তো তাদের উপর সমর্থন রেখেছে বিধায় তো গণ রায় উপেক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছে বা পারছে বা চাইছে। এই অদৃশ্য শক্তি হচ্ছে অগণতান্ত্রিক শক্তি, এটা জনগণের শক্তি না। জনগণের শক্তি হচ্ছে সমর্থন, জনমত, জনরায়। সেটার উপর আওয়ামী লীগ যেহেতু ভর করছে না, অথবা একটা অদৃশ্য শক্তির উপর আওয়ামী লীগকে ভর করতে হচ্ছে, তাদের আদেশ নির্দেশে দেশ পরিচালনা করতে হচ্ছে, অথবা ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন রাজনৈতিক দর্শনকে নিধন করতে হচ্ছে সারভাইভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে। অর্থাৎ তারাই এর ভালো ব্যাখ্যা দিতে পারবে আমার কাছে মনে হয়েছে। কারণ আওয়ামী লীগ একসময় একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল, গণতন্ত্র মনাও ছিল শব্দটা আমি ব্যবহার করেছি। এখন এটা মৃত্যুপ্রায় রাজনৈতিক দল, একটা পরিত্যাজ্য রাজনৈতিক দল জনগণের কাছে। যে চরিত্রের স্খলন আওয়ামী লীগের হয়েছে, যে রাজনৈতিক মহত্ব গুরুত্বের জায়গা আওয়ামী লীগ ধস নেমেছে অথবা বিধ্বস্ত হয়েছে, সেই কারণে মনে হয় যে রাজনৈতিক দলটি কোনো অদৃশ্য শক্তির প্রশ্রয়ে আছে, এবং সেই শক্তি জনগণের শক্তি নয়। কাউসার ভাই একটা কথা বলছে যে সংবিধানের পথে হাঁটে না বিএনপি, নির্বাচন মানে না। সংবিধানের পথেই তো নির্বাচন কিভাবে ছিল, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সংবিধানের পথে তো উন্ডা হাঁটলেন না, ক্ষমতা এসে ৫৫ সংশোধনী করে ওনাদের মতো সংবিধানটা বানালেন। ভোট কিভাবে হবে এ তো সব
জনগণের দাবির কারণে, সব দলের ঐক্যমতের কারণে 13দশ সংশোধনীতে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল তত্ত্বাবধায়ক সরকার। সেটা সংবিধানে ছিল না, পরিবর্তনের দরকার হলো কেন? সংবিধানে পর্যন্ত উন্ডাই থাকলেন না, উনাদের মতো করে সংবিধান বানাতে গিয়ে এই সংকটটা তৈরি করেছে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ফলে আজকে জনগণের ভোটের প্রতি অনীহা, রাজনৈতিক দলগুলি ভোটে যাওয়ার পরিবেশ থাকছে না। নির্বাচন মানে কি তাই যে নির্বাচন ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সরকারি দলের নিয়ন্ত্রণে থাকবে এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত নির্বাচনের কমিশনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হয়ে সরকার নির্ধারিত ফলাফল প্রকাশ করবে? এটাই কি ইলেকশন, যেটা আওয়ামী লীগ করছে? সংকট অনেক আছে। স্বাধীনতার সূচকে আমরা তলানিতে, মানবাধিকার সূচকে সারা পৃথিবীর একেবারে হাইব্রিডের থেকে নিচে গিয়ে এখন একেবারে আপনার জিরো পর্যায়ে চলে গিয়েছে মানবাধিকার। গুম, আনঅথরাইজ কিলিং, আপনি জানেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা, আইসিটি অ্যাক্ট মানে ডিজিটাল নিরাপত্তা আইন, কণ্ঠরোধ করার আইন, এগুলি তো এখন তলানিতে বাংলাদেশের অবস্থা ওয়ার্ল্ড সূচকে। গণতন্ত্র নাই, সম্পূর্ণভাবে বিধ্বস্ত বাংলাদেশের গণতন্ত্রের সূচকে। মুক্ত গণমাধ্যম সূচকে আমরা সেদিন দেখলাম যে একেবারে তলানিতে। তার মানে কি? মানুষের স্বাধীনতা, মানুষের রাজনৈতিক অধিকার বাংলাদেশে নাই। তা প্রমাণিত হয় এই সূচকগুলিতে। আমি একটা বাক্য দিয়ে শেষ করব। এখন আসলে অর্থনৈতিক সূচক। সবাই বলছিলেন যে বেকারত্ব সাউথ এশিয়ার, কিন্তু আফগানিস্তানের পরই আমাদের বেকারত্বের হার। দুর্নীতিতে আফগানিস্তানের পরে আমাদের স্থান। ব্যবসা বান্ধব পরিবেশে নেপাল ভুটানের পরে আমাদের অবস্থান। প্রতিযোগিতার সক্ষমতা ব্যবসার ক্ষেত্রে, সেটাও নেপাল ভুটানের পর আমাদের অবস্থান। অর্থ পাচারে যদি বলেন, আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে আমরা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসাবে। খেলাফি ঋণ নিশ্চয়ই আপনি জানেন যে ব্যাংকগুলি দেউলিয়া হওয়ার উপক্রম। 3 লাখ কোটি টাকার উপরে যদি রাইট অফ ধরেন। একটা বাক্য দিয়ে শেষ করি। বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ক্রস করেছে। দেশি এবং বৈদেশিক ঋণ মিলিয়ে 42% হয়ে গেছে জিডিপির। অর্থাৎ অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে। দেশটা আছে কোথায় আপনি আমাকে বলেন? এই সংকট থেকে উত্তরণের জন্য, এই জন্য আমি বলছি সরকার দেশটাকে দেউলিয়া করে ফেলেছে আওয়ামী লীগ। এর থেকে উত্তরণের জন্য জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার দরকার। সেটার জন্যই আন্দোলন, সেটাই বড় সংকট। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এই যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। না, শেখ রুবিউল আলম অদৃশ্য শক্তির যে ডেফিনিশন দিয়েছেন আমি তার সাথে একমত, কিন্তু আবার পাশাপাশি এটাও আছে পার্শ্ববর্তী বা দেশি শক্তি। ইদানিং ওনাদের একজন স্থায়ী কমিটির মেম্বার বলছেন দেশ চালাচ্ছেন পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে, বা এটা বলছেন। দেখুন, আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে, একটা দল আবার রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, দৃশ্যমান সংসদ, দৃশ্যমান মন্ত্রিসভা, সপ্তাহে সপ্তাহে ক্যাবিনেট হচ্ছে, একনেক মিটিং হচ্ছে, সব কিছু চলছে। অদৃশ্যটা কোথায়? এবার আসেন, আপনার মনে আছে বিএনপি এবার নির্বাচনের আগে যখন বলেছিল তারা নির্বাচনে যাবে না, নির্বাচন করতে দেবে না, কাদের ইশারায়? কোন অদৃশ্য শক্তির ইশারায়? এবং তাদের অনেকেই আমাদের দেশে এসছিল। আমাদের দেশে তারা এসে পরখ করেছেন আমাদের সংবিধান, আমাদের নির্বাচনী আইন, আরপিও, এইগুলো ঠিক আছে কিনা। তারা কিন্তু আইন কমিশন, যত কমিশন সবার সাথে কথা বলেছেন, কেউ কিন্তু ত্রুটির কথা বলেন নাই যে আমাদের সংবিধানে বা নির্বাচনী আইনে ত্রুটি আছে। বা এই দলের পক্ষ থেকে কিন্তু আমাদের নির্বাচনী আইনে কোনো প্রস্তাবনা রাখা হয় না, সংশোধন, পরিবর্তন, সংযোজন। হ্যাঁ, আমিও মনে করি 5 বছর পর পর নির্বাচন হলে সেখানে কিছু পরিবর্তন আসতেই পারে সময়ের কারণে। যেমন এক সময় কিন্তু সংকট নিয়ে যে তথ্যপত্র শেখ রুবিউল আলম দিলেন, সেটা নিয়ে আপনার কি জবাব? না, সংকট এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি কোনটাকে সংকট দেখছেন? আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে যাব না, এটা কি সরকার সংকট হিসেবে দেখবে? আমার আগে 20 কোটি টাকার কোম্পানি ছিল, এখন 320 কোটি টাকা। আমার লোনটা তো বাড়বে, আমাদের ঋণটা তো বাড়বে। এটা বলার সবল ঋণ, অবশ্যই ঋণ বেড়েছে, কিন্তু আমরা ঋণ পরিশোধে দেশি বিদেশি কোথাও আমরা হয়েছি, মন্দ ঋণ হয়েছি? নো। এই কমপ্লেন কিন্তু কারো নাই। অনেকগুলি প্রজেক্টে কাজ চলছে, টাকা তো আসবে, ঋণ তো লাগবেই, সে দেশে হোক বিদেশি হোক। মানে যেহেতু বিদেশি অনেকগুলি সংস্থা তারা বরাদ্দ বা ফান্ড দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে, আমরা অবশ্যই নেব। সেটা তো হয় নাই। এখন বলছেন যে ফিগার বলছে, সেটা তো বিষয় না। আমি মন্দরণ হয়েছি কিনা, কেউ আমাকে ব্ল্যাকলিস্টেড করেছে কিনা, যে না আপনি ঋণ দিতে পারছেন না, ঋণের সুদ দিতে পারছেন না, কিস্তি দিতে পারছেন না, এটা কি আসছে? আসে নাই।
জি, হ্যাঁ অবশ্যই ঋণ, আমরা তো স্বীকার করি ঋণ আগের চেয়ে 100 গুণ বাড়বে। বিএনপি এবং আওয়ামী লীগের যে যুক্তি, পাল্টা যুক্তি, এটা আমরা তো সেই শুরু থেকেই শুনে আসছি। কিন্তু বাস্তবতা নিরিখে এই যে ঋণ বা অর্থনৈতিক অবস্থা, জনগণের সংকট, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা প্রথমে এখন যদি ধরে নেয় যে কেউ যদি ধরে নেয় যে আমার কোনো ভুল নেই, তাহলে তো সংশোধনের কোনো সুযোগ নেই। আর যদি এটা সরকারি দল বিরোধী দল উভয়ের ক্ষেত্রে সত্য, এই যে বিরোধী দল একের পর এক নির্বাচন বর্জন করে চলেছে, এমনকি উপজেলা নির্বাচন যেটি এবার প্রতীকেও হয়নি, এই নির্বাচনে বিএনপির তৃণমূল পর্যায়ের অধিকাংশের কিন্তু নির্বাচন করার আগ্রহ ছিল এবং কেউ কেউ করেছেন। দলের শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের নমনীয় মনোভাব দেখানোর কথা ছিল, এভাবেই পত্রপত্রিকায় এসেছিল। হঠাৎ আমরা দেখলাম যে তারা কঠোর অবস্থান নিল যে নির্বাচন এই সরকার অধীন কোন নির্বাচন হবে না। এখন নির্বাচন হবে না, নির্বাচন হয়ে গেল। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলো। সরকারকে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে, অগ্রাহ্য করা যাবে, কিন্তু সরকারকে অগ্রাহ্য করা যাবে না। আন্দোলন করে যতক্ষণ পর্যন্ত সেই সরকারকে ক্ষমতাচ্যুত না করা যায়। বিএনপি কিন্তু আবার একই সঙ্গে বলছে যে তারা আন্দোলন করে না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান। তাহলে নির্বাচনে একটা প্রক্রিয়ায় আসতে হবে। একইভাবে সরকারি দল যেভাবে এই 7 জানুয়ারি নির্বাচনের পর যে উপজেলা নির্বাচন হলো, সরকারি দলের নেতারা প্রায় বলেন যে এটা বিএনপি আরও গণবিচ্ছিন্ন হয়েছে। আওয়ামী লীগ কি গণসম্পৃক্ত হয়েছে? জনগণের কাছে সম্পর্ক তাদের বেড়েছে। আওয়ামী লীগের দাবি, গবেষকদের দাবি বা তাদের গবেষণায় আসছে যে আওয়ামী লীগ মোটামুটি 40% বেশি কম তাদের জনসমর্থন আছে। তারা কোথায় গেল? উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 35, কোথাও 17, 18, আরও কম। তাহলে আওয়ামী লীগ আবার 69, 69-এর মধ্যে আবার 73 আছে কিনা সেটা কে জানে। তা আওয়ামী লীগ যে এই ধরনের একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ লাভবান হচ্ছে? আওয়ামী লীগও লাভবান হচ্ছে না। বিএনপি বর্জন করে লাভবান হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। কারণ তারা একটা ভালো নির্বাচন পেলে একটা ভালো পরিবেশ থাকবে অর্থনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে সরকারি দলের ভুল ত্রুটি বিরোধী দল ধরিয়ে দেবে। সরকারি দল যদি মনে করে যে জনগণের কাছে আবার যেতে হবে, তখন সংশোধনের চেষ্টা করবে। কিন্তু এখন তো একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি, জনগণের যেতে হবে না। আপনি যেটা বলছেন যে একটা ধরেন যে বিরোধী দল বা বিএনপি অব্যাহতভাবে নির্বাচন বয়কট করছে, এটা একটা জনগণ তো এটাও হয়তো চায় না, কিন্তু আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকলো, সেটাও জনগণ চাইছে, জনগণ ভোট দিয়ে তাদের পদ্ধতি নির্বাচন, এটা তো বলছেন। কিন্তু কথা হলো, আমি যদি এইভাবে নির্বাচনকে ক্ষমতায় থাকতে পারি, আমি কেন সেটা করব না? এখন একটা পারে ক্ষমতায় থাকা, পৃথিবীর অনেক দেশে অনেক শাসক অনেক দশকের পর দশক ক্ষমতায় আছেন। কিন্তু আমরা যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের সংবিধানে যদি আস্থাশীল হই, যেখানে গণতন্ত্র হচ্ছে প্রধান প্রত্যয়, প্রধান স্তম্ভ, সেই গণতন্ত্র মানে কিন্তু বাছাই করার সুযোগ। নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, বা অন্য কারো না, এমনকি নির্বাচন কমিশনেরও না। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার দায়িত্বে ম্যানেজার। নির্বাচন হচ্ছে জনগণের। এই নির্বাচনে কি জনগণ তার পছন্দের প্রার্থীকে তা বাছাই করার সুযোগ পেয়েছে? যদি না পেয়ে থাকে, তাহলে একটি ভঙ্গুর নির্বাচনে যে সরকার হবে তার দোষ ত্রুটি থাকবে, এবং সেটা বলারও কারোর সুযোগ থাকবে না, মানে এই দোষ ত্রুটি ধরিয়ে দেওয়া। ধন্যবাদ। এমন গণতন্ত্র আনলাম যে গণতন্ত্রে কেউ কথা বলতে পারে না। কথা বললেই কি বলে, দেশদ্রোহী ভাবা হয়, শত্রু ভাবা হয়, স্বাধীনতা বিরোধী ভাবা হয়। একইভাবে যখন অন্য পক্ষ ক্ষমতায় ছিল, তারাও যে এর চেয়ে ভালো কিছু ভেবেছে তা নয়। তারাও তো মনে করতো এরা দেশকে ধ্বংস করে দিয়েছে, এরা দেশকে কি বলে, দেশকে মৌলবাদী দেশ বানিয়ে ছেড়েছে। আমাদের রাজনৈতিক নেতৃত্বের আমি মনে করি যে এই যে দুই দলের দুই গুরুত্বপূর্ণ নেতা একসঙ্গে বসে কথা বলছেন,
তো জাতীয় পর্যায়ে কেন সেই কথাটা বলতে পারবেন না তারা? সেই প্রশ্ন তো আমার মনে হয় জনগণের সবারই, কিন্তু সেটা তো হচ্ছে না। আমি শেখ রবিউল আলম যদি একটু বলেন যে নির্বাচন অব্যাহতভাবে বিএনপি বা বিরোধী দল বয়কট করে যাচ্ছে সব নির্বাচন, এবং আন্দোলন করছেন বা করার চেষ্টা করছেন। এতে করে কিন্তু শেষ পর্যন্ত এখনো কোনো সফলতা বিএনপি বা বিরোধী দল পায়নি। সরকার ক্ষমতায় যেভাবে যে নির্বাচন যেভাবেই যে সংজ্ঞায়িত করুক না কেন, কিন্তু ক্ষমতায় তো তার ফিরে এসছে। এইটা করে আপনারা মানে নতুন কোনো ভাবছেন কিনা আন্দোলন নিয়ে? দেখেন, এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপি যে স্ট্যান্ডটা নিয়ে রাজনীতি করছে এটাই সঠিকের কোনো বিকল্প নেই। আপনি যে বলছিলেন যেভাবে নির্বাচন করে যদি ক্ষমতায় থাকা যায় তাহলে ভালো নির্বাচন করার দরকারটা কি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এভাবে নির্বাচন করতে স্টালিনও থেকেছে, হোসনি মোবারক থেকেছে, সুহার্তো থেকেছে, আইয়ুবরাও থেকেছে, তাই তো? ক্ষমতা থেকে হঠাৎ সময় লেগেছে, যায়নি, কিন্তু সেটা তো জনগণের সরকার হয়নি। সবাই খুব ভালো ব্যাখ্যা করছিলেন যেটা তো জনগণের অধিকার, আপনি কেড়ে নেওয়ার কে? আর এইভাবে যে ক্ষমতায় থাকে সে জনগণের সরকার না। তো আমরা একটা জনগণের সরকার চাই, ভোটের ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে। তো সেই জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি। দমন, নিধন, জেল, হত্যা সব কিছুই তো মাথা পেতে নিয়ে রণভঙ্গ দেয়নি, চেষ্টা করছি, সময় লাগছে। কারণ আমি বলেছি যে এটা একটা দানবীয় প্রকৃতির সরকার, অদৃশ্য শক্তির সমর্থন রয়েছে। আবার ধরেন রাষ্ট্রযন্ত্রের নির্দয় ব্যবহার রয়েছে। এই ধরনের স্বৈরাচার সরকার পৃথিবীতে এসেছে বলে আমার জানা খুব কম। আমরা হয়তো এইভাবে বলতে চাই না বিধায় অনেক যারা রাষ্ট্র ব্যবস্থাপনার থেকে সোহরাব সোচ্চার থেকে কিছুটা বলার চেষ্টা করলেন, অনেকে নিজেকে গুটিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। যাদের যে সমস্ত সিনিয়র সিটিজেন, যাদের অভিজ্ঞতা ছিল, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে একটা ধরেন গণতান্ত্রিক বহুত্ববাদের একটা দেশ করার আমাদের যে চেষ্টা ছিল, সেই জায়গা তো ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ফাংশন করছে না, নির্বাহী বিভাগের অধীন হয়ে গিয়েছে, বিচার বিভাগ, আপনার শাসন বিভাগ সবই তো এক হয়ে গিয়েছে, এক ব্যক্তির অধীনে চলে গিয়েছে। তার থেকে উত্তরণের জন্য আমাদের যে রাজনীতি সেটা আমরা করছি। আপনি বলছেন সফলতা দৃশ্যমান না, ঠিক আছে, এরকম একটা দানবীয় সরকার সটানোর জন্য সময় পৃথিবীতে যুগে যুগে লেগেছে, আমাদেরও লাগছে, কিন্তু রণে তোমরা ভঙ্গ দেয়নি। সফল হতেই হবে যদি আপনি গণতান্ত্রিক বাংলাদেশ চান, আর যদি জনগণের বাংলাদেশ চান, এর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে ক্ষমতার থেকে বের আসতে হবে, এই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকা যাবে না। এখন সেটা নেতৃত্ব আমরা দিচ্ছি, জনগণ সাথে আছে, সফলতা তো আসবেই। আমাদের সাথে জনগণ আছে বিধায় তো 95% জনগণ ভোট বর্জন করেছে। আমি আরেকটা কথা একটু বলতে চেয়েছিলাম, দেখেন, এই যে নির্বাচন হয়নি, এটা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইভেন কি যারা এই সরকারকে সমর্থন করে, ভারত, চীন এবং রাশিয়া, তারাও বলে নিজে নির্বাচন ভালো হয়েছে, তারাও বলেছে বাজে নির্বাচন হয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগকে ক্ষমতা হয়তো দেখতে চেয়েছে। জিএম কাদেরের বক্তব্য অনুসারে বলছি, আপনি 14 দলে যান, 14 দলের শরিক আসাদুল্লাহ কিনু নিজে বলেছেন যে নির্বাচন ভালো হয়নি এবং নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, পক্ষপাততুষ্ট নির্বাচন হয়েছে, ফলাফল আগের থেকে নির্ধারণ করা ছিল। রাশেদ খান মেননও বলেছে যে আমি নিজে সাক্ষী, মানুষ ভোট দেয়নি, তিনি নিজে বলেছেন। 14 দলের শরিক কিন্তু মহাজোটের দেখেন জিএম কাদের নিজে বলেছেন যে নির্বাচনে প্রহসন হয়েছে, ভাগাভাগি হয়েছে, মানুষ ভোট দেয়নি। আর আমরা তো বলছি যে এই সরকারের অধীনে নির্বাচন হয় না, তার শরিকরাও বলছে নির্বাচন ভালো হয়নি। এখন আপনি বলেন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া বহাল রেখে এই নির্বাচনের নামে যদি একটা সরকার থাকে, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, সেটা তো জনগণের কাম্য না। আর সেই সরকার তো জনকল্যাণের সরকার না, জনগণের সরকার না। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা দরকার, সেটি হলে অনেক সংকট হবে। উনি বললেন যে 10 গুণ টাকা বাজেটে বেড়েছে, হ্যাঁ 10 গুণ হার তো ভ্যাট ট্যাক্স নিচ্ছেন মানুষের কাছ থেকে, শুল্ক নিচ্ছেন, কিন্তু 10 গুণ কি আমাদের চেয়ে সেবার মান বেড়েছে? আরও কমেছে। রাষ্ট্রীয় খাতে আপনি যান, এখনও দৈন্য দশা। আপনি যান, ঋণ আমাদের সময় ছিল 4,500 টাকা জনপ্রতি ঋণ, এখন হয়েছে 1.5 লাখ টাকা জনপ্রতি ঋণ, 30 গুণ বেড়েছে। তো রাষ্ট্র ব্যবস্থাপনাটা গেল কোথায়? আজকে যদি করে যান, 6 থেকে 7% উপর জিডিপির কর আদায় করতে পারছে না, কারণ মানুষের ব্যবসা নেই। আজকে যদি যান, 30% নিচে আপনার দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে। আজকে যদি যান 1,61,00,000 মানুষ, যার প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। 4 কোটি মানুষ হতে সম্প্রতি আপনার যে সরকারি যে হয়েছে পরিসংখ্যান ব্যুরো বলছে যে 4 কোটি মানুষ ঋণ করে খাবার কিনছে, 12 কোটি মানুষ তার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরি পাচ্ছে না। তো 15 বছরে যে উন্নয়নের কথা শোনালেন, লুটপাট ছাড়া তো আমি আর কিছু দেখছি না। জি, অনেক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এই যে কিছুদিন আগে সরকার প্রধান বললেন যে অতি বাম এবং অতি ডান
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবার ওয়াহিদুল কাদের সম্প্রতি বলেছেন যে দেশের ভিতরে ও বাইরে সংকট সৃষ্টির চেষ্টা করছেন অনেকে, ক্ষমতায় আছেন। তো এই মাঝে মাঝে এরকম কেন মনে হয়? এটা মানে ভিত্তি আছে কি? দেখুন, যারা নির্বাচনের পথে হাঁটেন না, নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বিশ্বাস করেন না, বা সেই ধরনের সাংগঠনিক অবস্থান নেই, জনসম্পৃক্ততা নেই, তারা ক্ষমতায় আসার জন্য তো অন্যভাবে চিন্তা করবেই। আর এটা যদি সরাসরি বলি, আওয়ামী লীগ কখনো আন্দোলনে পরাজিত হয়নি। আন্দোলনে জয়ী হয়ে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়। আওয়ামী লীগ একটা জায়গায় পরাজিত হয়, সেটা ষড়যন্ত্র। কারণ ৭৫-এর ১৫ই আগস্টের পরে হত্যা ষড়যন্ত্রের যে রাজনীতি শুরু হয়েছিল, ক্ষমতা পরিবর্তন হয়েছিল, আমরা অবশ্যই মনে করি এখনও সেই অবস্থা হতে পারে। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার প্রচেষ্টা চালানো হয়েছে, এখনও যে হচ্ছে না এটা কিন্তু বলার সুযোগ নেই। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের মাধ্যমে ওনাকে ক্ষমতা থেকে হটানো যাবে না। কীভাবে হটাতে হবে? ওই হত্যাকুর মাধ্যমে। আমরা এটার আভাস বা ইঙ্গিত পাই বলে তো বলি, বা সেই কারণে তো এটা বলার চেষ্টা করি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ শেখ হাসিনা আছে বলেই কিন্তু বাংলাদেশ আজকে রাইট ট্র্যাকে আছে, উন্নয়নের ধারাবাহিকতা আছে, রুট মডেল হয়েছে, মানুষের মৌলিক যে অধিকার সেটা বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু আমরা যখন দেখি কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া যাচ্ছেন না, ক্ষমতায় যেতে চান, তাহলে পথটা কি? ওই যে সেই পথ, ষড়যন্ত্রের পথ। সেই কারণে তো আমরা বলি যে মানে এটা আপনাদের মনে হয়েছে। দেখুন, এই যে শেখ রবিউল আলম বললেন পরাজিত যারা হয়েছেন, দেখুন নির্বাচনে পরাজিত হলে অনেক কথা বলেন, সেটা ডান বলেন আর বাম বলেন। পরাজয়ের একটা গ্লানি কিন্তু আছে, বা একটা বেদনা আছে, সুখ বেদনা, জিততে হেরে গেলাম, এটা বলতে পারে। সেটা শরিক দলের লোক হলেও, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের লোক তো বলেছে যারা হেরেছে। আওয়ামী লীগ তো ৬২ নৌকায়, মেনন ভাই বিজয়ী হয়ে বলছে, বলছে আওয়ামী লীগ তো ৬২ আসনে হারছে না। ওইসব প্রার্থীরা অনেক কথা বলছেন, আমরা শুনি নাই, বলছে তো, বলছে। তাইলে আমি তো মানে ওইটা ধর্তব্য না। না, আমি তো মানে হারলে করছি কথা, হারলে আবল তাবল বলে আর কি, ওটা ঠিক না। শোনেন, মেয়েদের প্রসব বেদনা যখন হয় খুব কষ্ট, কিন্তু পরবর্তীতে আবার হাসি আসে। তো নির্বাচনের ব্যাপারটা কিন্তু এই ধরনের, একটু কষ্ট তো লাগবে, আবার পরবর্তী নির্বাচন করবে, নেক্সট নির্বাচনে আবার সতেজ হয়ে যাবে, নির্বাচন করতেই হবে, এটাই বাস্তবতা। আমরা বলি কি যে অবশ্যই পট পরিবর্তন হবে, নির্বাচনের মাধ্যমে হোক, এবং এখানে মুখ্য শক্তি হলো জনগণ এবং ভোটার। নির্বাচনের মাধ্যমে হটানো যাবে না, তো কি পট পরিবর্তন কিভাবে হবে? আমি তো বলছি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হবে, কিন্তু আপনি তো নির্বাচনের পথে হাঁটছেন না। আর এটার যে নিয়ামক শক্তি সেটা হলো জনগণ এবং ভোটার, তাদেরকে আমল নিচ্ছেন। আর যদি বলেন যে আপনাদের সাথে জনগণ আছে, ভোটার আছে, তো নির্বাচনে দাঁড়ান না। প্রতিটা কেন্দ্রে, প্রতিটা বুথে আপনারা ফেস করেন না। এখানে কমিশনকে দূর দিচ্ছেন কেন? অন্য কাউকে দূর দিচ্ছেন কেন? নির্বাচনে প্রতিহত করার ডাক দিচ্ছেন কেন? সংবিধানে মৌলিক অধিকার জনগণের ভোট দিবে, আপনি বলছেন নির্বাচনে ভোট দিতে যা পারবেন, সেই নির্বাচনেই হোক, ওই পথে যাচ্ছেন কেন? বরঞ্চ আপনি নির্বাচনে ভোট দিয়ে সরকারের বিরুদ্ধে বা কোনো প্রার্থীর বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে অনাস্থা আনান, এটা বলতে পারেন। এই যে জাতীয় সংসদ, জাতীয় সাথী জানো নির্বাচন, ওনারা লিফলেট বিতরণ করেছেন, এরপরও তো ৪২% ভোট পড়েছে, ওনারা আসলে তো এটা ৭০% হয়ে যেত। আমরা তো মনে করি ৫০% বেশি ভোট পড়লেই এটা গ্রহণযোগ্য নির্বাচন। কত ভাগ ভোট পড়ছে আবার শুনবো। আমি একটু সরাফ হাসান আপনার কাছে শুনতে চাই যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব যেটা প্রায় বলা হচ্ছে, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? গণতন্ত্র ঠিকমতো কাজ করলে ষড়যন্ত্র তত্ত্ব প্রয়োজন হয় না। আওয়ামী লীগের ৭ জানুয়ারি নির্বাচন করার পর কোথায় যেন একটা ভয় আছে, বিএনপি আসে না, অন্য বিশ্বের বড় শক্তিগুলো আওয়ামী লীগ সরকারের এই নির্বাচনকে মেনে নিয়েছে, যদিও তাদের আপত্তিও আছে, অনেক ক্ষেত্রে মেনে নিয়েছে, কিন্তু তারপরও প্রতিদিনই আওয়ামী লীগের নেতানেত্রীদের বক্তব্যে এক ধরনের ভয় কাজ করে, জানি না কেন। এখন বিএনপিকে ওরকম শক্তিশালী, আবার বলে যে বিএনপির জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কোথাও এই যে ভয়টা কাজ করে ষড়যন্ত্র, তাহলে ষড়যন্ত্রকারীদের এই মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত, অনেকের দায়িত্ব। আর যদি এই যে বাঘ আসবে বলে যদি
আওয়াজ তোলা হয় তখন সত্যি সত্যি কিন্তু কোথাও কোনো এক সময় বাঘ আসতেও পারে। আমি মনে করি যে ক্ষমতাসীনদের বিশেষ দায়িত্ব বেশি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে। এর অর্থ না যে বিরোধী দলের দায়িত্ব নেই। এই যে বাঘ আসবে, এটা না বাঘ আসবে বলে জনগণকে ভয় না দেখিয়ে কোথায় কোথায় ব্যত্যয় আছে, কোথায় দুর্বলতা আছে, কোথায় গণতান্ত্রিক শাসনের একটা সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারে না। যে আওয়ামী লীগ গণতন্ত্রের মধ্য দিয়ে যার আন্দোলনের মধ্য দিয়ে যার প্রতিষ্ঠা, বিএনপি জাতীয় পার্টি সম্পর্কে তো আমরা বলি যে সামরিক শাসকের দল। আওয়ামী লীগ তো সামরিক শাসকের দল না। তো সে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, বুঝলাম যে এটা সঙ্গে কী বলে আদালতের রায়, যদিও আদালতের রায় বলছিল দুটি নির্বাচন করতে পারে তারা, কিন্তু তারপর তো আওয়ামী লীগেরই দায়িত্ব যে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখানো, কিন্তু সেটা কিন্তু করে দেখাতে পারেনি। আর যদি বলেন যে হ্যাঁ এবারে নির্বাচন বিএনপি বর্জন করেছে, 14 সালে বর্জন করেছিল, 18 সালে তো বিএনপি নির্বাচনে আসছিল সেই নির্বাচনে, এবং আজকে 24 সালে বিএনপি নেতারা ভাবছেন যে তারা ক্ষমতায় আসতে পারেন। 18 সালে কিন্তু তারা তা ভাবেননি। তারা ভাবছিলেন যে একটা সম্মানজনক বিরোধী দলের অবস্থানে থাকে, কিন্তু সেটি এখানে ওই যে অদৃশ্য শক্তি, এমনকি আওয়ামী লীগের নেতারাও বলছেন তারা এই ফলাফল চায়ননি, এই ফলাফল তারা প্রত্যাশা করেননি, কিন্তু সেই অদৃশ্য শক্তি কিন্তু ওই ফলাফল দেখলাম যে তাতে বিএনপি 7টি আসন পেল, আওয়ামী লীগের শরিকরা কয়েকটি আসন পেল, জাতীয় পার্টি। শেখ রবিউল আলম, এই যে অদৃশ্য শক্তি সব দলেই আছে। আচ্ছা, এই যে অদৃশ্য শক্তি বা এই যে আঞ্চলিক শক্তি যাদের স্বার্থ বাংলাদেশে আছে, বা আন্তর্জাতিক শক্তি যাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে, তাদের তো তৎপরতা আমরা নির্বাচনে আগে দেখেছি একরকম, তারপরে এখন দেখলাম একটু তৎপরতা কমে গেল, আবার নতুন করে যেমন বিএনপি আওয়ামী লীগ রাস্তায় নামছে, আবার আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলোও দেখি যে তাদের তৎপরতা বাড়াচ্ছে। ডোনাল্ড লু এখন ঢাকায় আছে, আপনার বিশ্লেষণ? যেহেতু রাষ্ট্রে সংকট আছে, বহুমুখী সংকট আছে, অতএব আপনার মুভমেন্টও থাকবে, ডোমেস্টিক্যালি থাকবে, রিজিওনালি থাকবে, ইন্টারন্যাশনালিও থাকবে। এটা তো সত্য যে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের ভিত্তিতে সরকার, এটা একটা সার্বজনীন সারা ওয়ার্ল্ড ওয়াইড সংকট ক্রিয়েট করেছে, এটা ঠিক। আর গণতন্ত্র, মানবাধিকার আকাশ ভাই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল কনসার্ন। তো সে বিষয়ে নিশ্চয়ই স্বার্থও আছে বহির্বিশ্বের, এটা ঠিক আছে। আবার গণতন্ত্র মনা বন্ধু রাষ্ট্রগুলিও চায় যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, একটা শক্তিশালী সরকার থাকুক, জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করুক, এরকম একটা সরকার, এটা তো অনেকে চায়। তো তার থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে। আমি এগুলিকে খুব নেগেটিভলি দেখি না, আমি পজিটিভলি দেখি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সরকারেরও এইভাবে এগিয়ে আসা উচিত। এগিয়ে আসলে যেটা হবে, আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। আপনি যাই বলেন না কেন, বাংলাদেশের জনগণের সরকার দরকার। সেটি না হলে আমরা আন্তর্জাতিক স্বার্থ যথাযথ বার্গেনিং করতে পারছি না। আচ্ছা, দেশের সুবিধাভোগী যারা আছেন, দুর্বৃত্ত যারা আছেন, যারা রাষ্ট্রের থেকে শুধু নিতে জানেন, সেই শ্রেণীকেও দেশের মধ্যে রোধ করা যাচ্ছে না। লুটপাট হচ্ছে, সরকারের ছত্রছায়া থেকে হচ্ছে, সরকারের মধ্যে থেকে হচ্ছে, তার অবসান দরকার। এই জন্য বলছি, আরেকটা কথা আমি একটু বলতে চাই। উনি বললেন যে সংক্ষেপে আমরা শেষে নির্বাচন হলে সন্তোষজনক বিরোধী দল থাকতো। আমি তা বলছি না। 2018 যদি ক্রেডিবল নির্বাচন হতো এবং 2024-ও যদি ক্রেডিবল নির্বাচন হয়, বা এখনও যদি ক্রেডিবল নির্বাচন হয়, বিএনপি সম্মানজনক সরকারি দল হবে, দায়বদ্ধ সরকারি দল হবে, জবাবদিহি সরকারি দল হবে। সংকটটাই তো নির্বাচন, যেটা আপনারা করেছেন। নির্বাচন তো আমরা চাই। আমরা কি বলেছি তুমি ক্ষমতা থেকে সরো, আমরা ক্ষমতায় যাব? আমরা বলছি তুমি নির্বাচনের পথ রুদ্ধ করেছো, তুমি 14, 18 এবং 24-তে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছো, সেই নির্বাচন 95% ভোটারই বর্জন করেছে। অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচনের পথ রুদ্ধ করেছো তুমি। ওইটাই একটা সংকট, যে প্রক্রিয়া তুমি নির্বাচন করো, তুমি নির্বাচন প্রক্রিয়াটাই ভুলে গিয়েছো। ওটা তুমি একটা দখলীয় প্রক্রিয়া বানিয়েছো। নির্বাচন মানে এই নয় যে নৌকা মার্কা উইন। নির্বাচন মানে এই না যে সরকারি দল ঠিক করে দেবে বিরোধী দল কে হবে, কয়টি আসন পাবে। এটা মানে নির্বাচন না। নির্বাচন নামে প্রহসন করছেন কাউসার ভাই, ওর থেকে বেরিয়ে আসেন, তাহলে এই দেশ সংকট মুক্ত হবে। আর সেটা যদি বেরিয়ে না আসেন, যে প্রক্রিয়া ক্ষমতা আছেন তা স্বস্তির না, গর্বের না। এটা একটা পতিত রাজনৈতিক দলে পরিণত হচ্ছেন। আগে ডোমেস্টিক্যালি জানতো, রিজিওনালি জানতো, এখন ওয়ার্ল্ড ওয়াইড জানে। পতন আপনাদের হতেই হবে এই প্রক্রিয়া যদি ক্ষমতায় থাকতে যায়। সুমতি হলে ভালো, আর না হলে গণরায়ের ভিত্তিতে। না, আমাদের পতন হবে,
সেটা হবে নির্বাচনের মাধ্যমে, জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়। এখানে একটা কথা বলেছেন কি সরকার ঠিক করে বিরোধী দলে কত হবে। দেখুন, আমাদের জোট মহাজোটে আমরা জাতীয় পার্টিকে 26টা আসন দিয়েছিলাম। 26টা আসন কি ভাষা কি দিয়েছিলাম? হ্যাঁ, আমাদের জোট, আমাদের মহাজোট তো এটা দিতে পারি আমরা। জাতীয় পার্টি এবার মহাজোটে ছিল না, জাতীয় পার্টি মহাজোটে ছিল না, মহাজোটের বাইরে। সেই বিধান আছে, আরপিওতে সেই বিধান আছে, কিন্তু জনগণ কি 26টা আসনে জাতীয় পার্টিকে বিজয়ী করেছে? করে নাই। তো বুঝতে হবে আমরা সিদ্ধান্ত নিলেই হবে না, এটা ভোটারদের একটা সিদ্ধান্তের বিষয় আছে এবং এই নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। দেখুন, শেখ রবিউল যে পরিবর্তনের কথা বললেন, আমি তো বলি যে কারোর উপর দোষ না চাপিয়ে, কখনো সরকার উপর চাচ্ছেন, আওয়ামী লীগের উপর চাচ্ছেন, সর্বশেষ নির্বাচন কমিশনের উপর। দেখেন, নির্বাচন কমিশন নির্বাচন করে দায়বদ্ধ, তারা রেফারির ভূমিকা, তাদের উপর দোষ চাপাচ্ছি কেন? আমরা তো মনে করি একটা জিনিস আমরা করতে পেরেছি, নির্বাচন কমিশনকে স্বচ্ছ করতে পেরেছি, স্বায়ত্তশাসিত করতে পেরেছি, শক্তিশালী করতে পেরেছি। এই যে ভারতে নির্বাচন হচ্ছে, 4 দফা নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের মধ্যে কোনো অভিযোগ আছে কারো? যে না, সেটা দলের বিরুদ্ধে আছে। এইটা তো আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এটা তো নির্ভর করে রেফারি কখন বাঁশি বাজাচ্ছে। তবে যে হারবে সে রেফারির বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি শেষ করবো আলোচনা। সোহরাব হাসান, সর্বশেষ যে কথাটা আপনাকে জানতে চাই সেটা হলো যে এরকম তো চলছেই এখন, যেমন নির্বাচন কমিশনের কথা বলে রেফারি নির্বাচন, সে তো অবশ্যই বলেছে রেফারি কখন কোন বাঁশি বাজায়, সেটা তো একটা প্রশ্ন থাকেই, কিন্তু এই সমাধানের রেফারি কই পাবো আমরা? সমাধান রাজনৈতিক নেতৃত্বকে খুঁজে বের করা উচিত, করতে হবে, কিন্তু তারা যে যার অবস্থানে যদি অনড় থাকে তাহলে সমাধান আসবে না। ভোটাধিকার নিয়ে কোনো কী বলে প্রশ্ন হওয়া উচিত না। আর ওই তো যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা অথবা নির্বাচনের বাইরে থাকা কোনোটাই গণতন্ত্রের জন্য শুভ নয়। এবং রবিউল ভাই যে কথাটি বলছেন আমি একমত, যে আমরা যত বিভক্ত থাকব, আমরা যত মানে হানাহানি করব, বাইরের শক্তি সুযোগ পাবে এবং তারা স্বার্থ আদায় করবে, সেটি দেশের বাইরে করবে, দেশের পিছনে করবে। আমার মনে হচ্ছে যে এই যে ডোনাল্ডো, দেখুন আমাদের রাজনৈতিক ডোনাল্ডো এসেছেন নির্বাচনের আগে, তার আগমনে বিএনপির যে বক্তৃতা বিবৃতি ছিল, আজকে আওয়ামী লীগের নেতাদের কণ্ঠে সে ধরনের বক্তৃতা বিবৃতি যে তাকে স্বাগত জানানো। আর বিএনপি কিন্তু বলছেন যে আমরা বিদেশি শক্তির স্বাগত জানার কথা বলি, তখন কিন্তু আমরা হচ্ছে লু তার ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসছে, ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসতে পারে, দেশের এজেন্ডা নিয়ে আসছে, তার দেশের এজেন্ডা থাকবেই, দ্বিপক্ষীয় বিষয়। এবং বাংলাদেশ একটা ভালো অবস্থানে ছিল, যে ভূ রাজনীতিতে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে, সেটি যদি ভারসাম্যটা হারিয়ে ফেলে কোনো পক্ষে যায় তাহলে কিন্তু আমাদের বিপদ আরও বাড়বে। সুতরাং এবং সেই আওয়ামী লীগের সময় বিপদ বাড়লে আওয়ামী লীগ দায়ী হবে, আওয়ামী লীগ যখন ভবিষ্যতে বিপদ হলে তারা দায়ী হবে। একটা জায়গায় আসা উচিত, না হলে আপনি যে বলেন, দেখেন জনগণের সংকট নিয়ে কোনো কথা নেই, এখন বিদ্যুৎ সংকট নিয়ে কথা নেই, ডলার সংকট নিয়ে কথা নেই, এই বেকারত্ব নিয়ে কথা নেই, কথা হচ্ছে আওয়ামী লীগ বলছে যে বিএনপি দেশ ধ্বংস করে দিচ্ছে, বিএনপি বলছে আওয়ামী লীগ ধ্বংস করে দিচ্ছে। জি, আজ এই পর্যন্তই রাখি। সোহরাব হাসান অনেক ধন্যবাদ, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অনেক ধন্যবাদ, শেখ রবিউল আলম অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। আমরা এই যে জনগণের সংকট এবং রাজনীতি নিয়ে আলোচনা করলাম, আমরা আসলে সামগ্রিক রাজনীতিকে বিজয়ী দেখতে চাই এবং সেটা হবে তখন যখন দেশের জনগণ বিজয়ী হবে, এমন একটি ব্যবস্থা জনগণ বলবে আমরা বিজয়ী হয়েছি, কোনো রাজনৈতিক দল নয়। সবাই ভালো থাকবেন।